আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মুমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে ৩১৬%। ইহুদি দেখলেই ধরে ধরে গণপিটুনি দিচ্ছে অস্ট্রেলিয়ানরা। যুদ্ধাপরাধের অভিযোগ, গ্রেফতারের ভয়ে ৩০ সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ের বিক্ষোভ, উগ্রপন্থী বিজেপি। আরএসএস সন্ত্রাসীদের আটক ৫০০। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি, ইসরায়েলি বাহিনীতে মানসিক সমস্যা এবং আত্মহত্যা বৃদ্ধিতে উদ্বেগ। এবার আসামে পুরোপুরি গরুর গোশত নিষিদ্ধ ঘোষণা। মসজিদ মন্দির বিতর্কে নিহত ৫, রাহুল প্রিয়াঙ্কাকে সম্বলে যেতে বাধা পুলিশের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে ৩১৬%। ইহুদি দেখলেই ধরে ধরে গণপিটুনি দিচ্ছে অস্ট্রেলিয়ানরা। চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধী ঘটনা পূর্ববর্তী ১২ মাসের সময়ের তুলনায় ৩১৬% বেড়েছে। অস্ট্রেলিয়ান ইহুদিদের একটি নির্বাহী পরিষদের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে ইসিএইচএ জানিয়েছে, গত ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত সময়ে ২০৬২টি ইহুদি বিরোধী ঘটনা ঘটেছে। স্থানীয় ইহুদি সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে, অথচ ২০২৩ সালের পূর্ববর্তী ১২ মাসে ৪৯৫টি ইহুদি বিরোধী ঘটনা ঘটেছে। ইসিএইচএর প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়ায় বছরে ৬৫টি ইহুদি বিরোধী শারীরিক আক্রমণ হয়েছে, যার মধ্যে ৪৪ বছর বয়সী একজন ইহুদি লোক ছিল। তাকে ইহুদি কুকুর বলে উত্ত্যক্ত করা হতো। ২৮ অক্টোবর ২০২৩-এ সিডনি পার্কে ৩ জন লোক তাকে পিটিয়ে আহত করেছিল। এই ঘটনায় তার চোখ দুটি কালো হয়ে গেছে। এছাড়া মেরুদণ্ডে 4টি ফ্র্যাকচার হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আরেকজন ইহুদি ছিল, তাকে স্থানীয়রা নোংরা ইহুদি বলে রাগাতো। তাকেও এভাবে পিটিয়ে আহত করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগের পর গ্রেফতারের ভয়ে ৩০ সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো যুদ্ধাপরাধের অভিযোগ করার পর ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় যুদ্ধ করা প্রায় ৩০ জন সৈন্য ও অফিসারকে বিদেশ ভ্রমণ এড়াতে সতর্ক করেছে। তাদের মধ্যে অন্তত ৮ জন সাইপ্রাস, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসে বর্তমানে অবস্থান করছে। তাদেরকেও সেখান থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রটি আরো জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ বর্তমানে সৈন্যদের বিদেশ ভ্রমণে বাধা দেয় না, তবে তাদের অনুরোধ অনুমোদন করার আগে গাজায় কাজ করা সৈন্যদের জন্য বিদেশ ভ্রমণ একটি ঝুঁকিপূর্ণ মনে করছে তারা। বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ে বিক্ষোভ, উগ্রপন্থী বিজেপি, আরএসএস সন্ত্রাসীদের। এতে আটক ৫০০। চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে ১০০ নারী সহ অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, চেন্নাইয়ে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন মুনান্নির নেতা রাজু। বিক্ষোভে সাবেক গভর্নর তামিলায় আরএসএস এর কর্মী কেশভা বিনায়গম, বিজেপি নেতা কারু নাগারাজন এবং ভিপি দুরাই স্বামী অংশ নেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এই সময় চেন্নাইয়ের পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশো নেতা কর্মীকে আটক করেন। আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নেওয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কিছু প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। এসব প্রস্তাব অনুযায়ী অদূর ভবিষ্যতে ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে। বুধবার রয়টার্স এই তথ্য জানায়। ট্রাম্পের রাশিয়া ইউক্রেন দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেগেল সহ ৩ জন প্রধান উপদেষ্টার প্রস্তাবে দেখা গেছে, ইউক্রেনের জন্য ন্যাটো সদস্য পদের বিষয়টি আলোচনা টেবিলের বাইরে রাখা
হয়েছে। ট্রাম্পের উপদেষ্টারা মস্কো এবং কিয়েভকে আলোচনায় বাধ্য করার চেষ্টা করবেন। তাদের সম্ভাব্য হুমকির মধ্যে রয়েছে কিয়েভকে সামরিক সহায়তা বন্ধ করা। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনা করতে রাজি না হলেও ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হবে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন 20 জানুয়ারি অভিষেকের 24 ঘন্টার মধ্যে প্রায় 3 বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাবেন তিনি। তবে কিভাবে কাজটি করবেন সে বিষয়ে তিনি কিছু জানাননি। বিশ্লেষক এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সংঘাতের জটিলতার কারণে ট্রাম্প এমন একটি প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ইসরায়েলের একজন কর্মকর্তা অধিকৃত অঞ্চলগুলোতে সৈন্যদের মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার ঘটনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ও সতর্কতা প্রকাশ করেছেন। আল মায়াদিন সূত্রে জানা যায়, ইসরায়েলি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কাউন্সিলের প্রধান গিল জালসম্যান এই মানসিক সংকটের কথা বলেছেন। তিনি সতর্ক করেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে মানসিক রোগ এবং আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংকট ব্যবস্থাপনা সংস্থাগুলোতে রেফারেল গত বছরে 40% বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের পত্রিকা ইয়েদিওথ আরোনত গত 22 নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গাজা ও লেবাননের যুদ্ধ দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করা অন্তত 6 জন ইসরায়েলি সেনা সাম্প্রতিক মাসগুলোতে আত্মহত্যা করেছেন। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ থেকে ফেরা ইসরায়েলি সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধির বিষয়টি যুদ্ধের ফলে হওয়া গুরুতর মানসিক আঘাতকে নির্দেশ করে। প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজায় চলমান সংঘর্ষ এবং গণহত্যার কারণে ইসরায়েলি সৈন্যদের মানসিক স্বাস্থ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেখানে এ পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং নিজস্ব বাহিনীর মধ্যে গভীর মানসিক প্রভাব ফেলেছে। ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলোতে মানসিক রোগের এই সংকট ইসরায়েলি প্রশাসনের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের সামরিক বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং এই সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। ভারতের আসাম রাজ্যে গরুর গোশত খাওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, অনুষ্ঠান বা জনসম্মুখে কোথাও গরুর গোশত পরিবেশন করা বা খাওয়া যাবে না। বুধবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গরুর গোশত নিয়ে আসামে আগের আইনটি কিছুটা বদল করা হচ্ছে। নতুন বেশ কিছু বিষয়ে সংযোজন করা হয়েছে। তার ফলে হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় গরুর গোশত খাওয়া একেবারে বন্ধ হবে। বুধবার হিমন্ত জানান, গরুর গোশত খাওয়া নিয়ে বৈঠকে বসেছিল রাজ্যের ক্যাবিনেট। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গরুর গোশত খাওয়া নিয়ে এখন যে আইন রয়েছে সেটি সংশোধন করা হবে। আসামে এতদিন পর্যন্ত নিয়ম ছিল রাজ্যে গরুর গোশত বিক্রি করা যাবে না। তাছাড়া মন্দির সংলগ্ন 5 কিলোমিটার এলাকাতে গরুর গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। এবার সেই আইনে আরো কড়াকড়ি আনতে চলেছে আসামের বিজেপি সরকার। জানা গিয়েছে, নতুন আইনে হোটেল এবং রেস্তোরাঁতে গরুর গোশত বিক্রিতে নিষিদ্ধ করা হবে। এছাড়াও প্রকাশ্যে বা কোনো অনুষ্ঠানে গরুর গোশত খাওয়া যাবে না। কেবল মন্দির সংলগ্ন এলাকা নয়, গোটা রাজ্য জুড়েই এই নতুন আইন কার্যকর হবে বলে জানান হেমন্ত। সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী বলেন, 3 বছর আগে আসামে গো হত্যা বন্ধ করতে আইন প্রণয়ন করা হয়েছিল। সেখানে সাফল্য মিলেছে। তারপরে আইনে আরো কড়াকড়ি আনার কথা ভাবছে হিমন্তের প্রশাসন। হিমন্তের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের মতে, মানুষ কি খাবেন আর কি খাবেন না এই বিষয়ে সরকার কোনোদিনও হস্তক্ষেপ করতে পারে না। পাশাপাশি বিজেপি সরকার অন্যান্য রাজ্যেও রয়েছে, সেখানে কেন গরুর গোশত নিষিদ্ধ করতে পারছে না? উত্তরপ্রদেশের সম্ভল জেলায় মসজিদ মন্দির বিতর্কের কারণে 24 নভেম্বর সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে, যার ফলে অনেকেই হতাহত হয়। এই ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতারা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তবে উত্তরপ্রদেশ পুলিশ তাদের যাওয়ার অনুমতি দেয়নি। এবারের বিতর্ক শুরু হয় যখন আদালতে একটি আবেদন জমা দেওয়া হয়, যেখানে দাবি করা হয় যে সম্ভলের জামা মসজিদে মন্দির ছিল। মসজিদে জরিপ করা হলে এই দাবি কতটুকু সঠিক তা নিরূপণ করা সম্ভব হবে। আদালত আবেদনটি গ্রহণ করে জরিপের নির্দেশ দিলে স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা বাড়ে, যার ফলস্বরূপ পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে সম্ভল যাওয়ার জন্য রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রওনা হন, কিন্তু পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। ফলে দিল্লি মিরাট এক্সপ্রেস ওয়ে দীর্ঘ সময় ধরে আটকে থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়। সীমান্তে প্রায় কয়েক ঘন্টা অপেক্ষা
করার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা আরও জানায় যে 24 নভেম্বরের সংঘর্ষে 5 জন নিহত হওয়ার পর থেকে বাইরের রাজনৈতিক নেতাদের সম্ভল যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে অনুমতি দেয়নি। রাহুল গান্ধী পুলিশের কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে নিহতদের পরিবারের কাছে যেতে দেওয়া হোক, কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি। রাহুল একা যেতে চাইলেও পুলিশ তার অনুরোধও প্রত্যাখ্যান করে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে 316%। ইহুদি দেখলেই ধরে ধরে গণপিটুনি দিচ্ছে অস্ট্রেলিয়ানরা। যুদ্ধাপরাধের অভিযোগ, গ্রেফতারের ভয়ে 30 সেনা কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ের বিক্ষোভ, উগ্রপন্থী বিজেপি। আরএসএস সন্ত্রাসীদের আটক 500। ইউক্রেনের বৃহৎ অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি, ইসরায়েলি বাহিনীতে মানসিক সমস্যা এবং আত্মহত্যা বৃদ্ধিতে উদ্বেগ। এবার আসামে পুরোপুরি গরুর গোশত নিষিদ্ধ ঘোষণা। মসজিদ মন্দির বিতর্কে নিহত 5, রাহুল প্রিয়াঙ্কাকে সম্বলে যেতে বাধা পুলিশের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।